ওকে, তো এটা হচ্ছে ডাচেস অফ মালফি ফার্স্ট পার্ট 6 যে ডিসকাস দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, যে ডাচেস অফ মালফি একটা রিভেঞ্জ ট্র্যাজেডি কিনা সেটা আলোচনা করবে। তো বলছে দ্য ডাচেস অফ মালফি বাই জন ওয়েস্টার ইজ এ ব্রিলিয়ান্ট এক্সাম্পল অফ রিভেঞ্জ ট্র্যাজেডি মডেলড অন সেনেকা দ্য ল্যাটিন প্লেরাইট অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি এরিয়া। মানে ইট ইজ দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি, এই ধাঁচের নাটক আগে লেখা শুরু করে ইতালিয়ান একজন লেখক, মানে ইতালিয়ান একজন নাট্যকার, তার নাম হচ্ছে সেনেকা। ওকে, সুতরাং এই ডাচেস অফ মালফি সেই সেনেকার যে মডেল, সেই মডেলের উপর ডিপেন্ড করে লেখা। বলছে দ্য প্লে ইজ কনসিডার্ড, সরি দিস প্লে ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ ওয়েস্টার, এবং এই নাটকটাকে মানে ডাচেস অফ মালফিকে মনে করা হয় ওয়েস্টার একটা বিখ্যাত নাটক। It is considered as the best tragedy after Shakespeare, containing almost all the characteristics of a revenge tragedy. মানে শেক্সপিয়ারের যেমন তার হ্যামলেট, কিং লিয়ার, এগুলো হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির উৎকৃষ্ট উদাহরণ। এগুলো বাদে এই যে জন ওয়েস্টের ডাচেস অফ মালফি এটা হচ্ছে অন্যতম আরো ভালো, মানে শেক্সপিয়ারের পরবর্তীতে আর কি, বা শেক্সপিয়ারের উনি যে রিভেঞ্জ ট্র্যাজেডি গুলো আছে সেগুলোর পরবর্তী অবস্থানে আছে জন ওয়েস্টারের যে ডাচেস অফ মালফি এটা। যে দিস প্লে কন্টেইনস দ্য ডেপথ অফ এক্সট্রিম ভায়োলেন্স, এই নাটকে হিংস্রতার একেবারে পরিপূর্ণ চিত্র এখানে পাওয়া যায় আর কি, বা এখানে একেবারে এক্সট্রিম লেভেলের বা সর্বোচ্চ লেভেলের হিংস্রতা ইউজ করা হয়েছে। প্লটিং এবং একে অপরের এগেইনস্টে চক্রান্ত করে সেগুলা, and mostly revenge on the best part which are the chief elements of revenge। আচ্ছা রিভেঞ্জ না, এখানে রিভেঞ্জ লিখলাম সমস্যা নেই। সাধারণত রিভেঞ্জ নেওয়ার ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যাবলী অবলম্বন করা হয় যে হিংস্রতা দেখানো হয়, যেমন আমি আপনার উপর রিভেঞ্জ নিতে চাইলে আমি মানে নিজেকে খুব হিংস্র ভাবে রিপ্রেজেন্ট করব বা আপনার এগেইনস্টে চক্রান্ত করব, তো এখানে তাই করা হয়েছে। বা একটা রিভেঞ্জ টাইপের নাটকে সাধারণত চক্রান্ত, হিংস্রতা এই রকমের বৈশিষ্ট্যই থাকে, যেমনটা ডাচেস অফ মালফিতে পাওয়া গেছে। However, the Duchess of Malfi contains full of such terrifying hair-raising situation from the beginning to the end। একই রকম ভাবে ডাচেস অফ মালফির মধ্যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ভয়ানক বা একেবারে মানে ভয়ে যেন গায়ের লোম বা চুল দাঁড়িয়ে যায় আর কি, এরকম অবস্থা এখানে আছে বা এরকম ঘটনা এখানে আছে। If we want to consider Duchess of Malfi as a revenge tragedy, we need to know what we mean by revenge tragedy and its major convention। তো যদি আমরা Duchess of Malfi কে বলতে চাই একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, তো আমাকে আগে জানতে হবে যে রিভেঞ্জ ট্র্যাজেডি বলতে কি বুঝি এবং এটার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য আছে। তার মানে ইন্ট্রোডাকশনে বলা হয়েছে যে রিভেঞ্জ ট্র্যাজেডি যে জনরা, এটা ফার্স্ট টাইম লেখেন একজন নাট্যকার সেনেকা আর কি, এবং তার মডেল ফলো করে এই ধাঁচের নাটক লেখা হয়তো। তো শেক্সপিয়ার এই ধাঁচের নাটক লিখছে এবং শেক্সপিয়ারের পরে মানে যারা এই ধাঁচের নাটক লিখছে এর মধ্যে জন ওয়েবস্টার অন্যতম, এবং তার দ্য ডাচেস অফ মালফি হচ্ছে এই ধাঁচের একটা উৎকৃষ্ট উদাহরণ। কারণ একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে যেমন রিভেঞ্জ থাকে, মানে হিংস্র অনেক ঘটনা থাকে আর কি, চক্রান্ত থাকে, একই রকম ডাচেস অফ মালফির মধ্যে আছে। এরপরে হচ্ছে যে রিভেঞ্জ ট্র্যাজেডি কাকে বলে, সেটার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। যে দ্য নেম রিভেঞ্জ ট্র্যাজেডি aroused from the Senecan tradition of making revenge the motive force for the action that leads to the tragedy। যে রিভেঞ্জ মানে যে কোনো একটা রিভেঞ্জ ট্র্যাজেডির মেইন উদ্দেশ্য থেকে রিভেঞ্জ নেওয়া, যার ফলে কি হয় নাটকটা ট্র্যাজিক্যালি শেষ হয়, বা হচ্ছে মানে একটা ট্র্যাজেডি যেমন হচ্ছে কারো পতনের মাধ্যমে শেষ হয়, একটা রিভেঞ্জ ট্র্যাজেডি ওরকম লোকজনদের পতনের মাধ্যমে শেষ হয় আর কি। দ্য কমন এন্ড ফান্ডামেন্টাল ফিচার অফ এ রিভেঞ্জ ট্র্যাজেডি আর, তো একটা রিভেঞ্জ ট্র্যাজেডি যে মৌলিক বিষয়গুলো থাকে সেগুলো কি কি, দ্য মোটিভ অফ রিভেঞ্জ মানে এখানে রিভেঞ্জ থাকবে, একজন আরেকজনের উপর রিভেঞ্জ বা প্রতিশোধ নেয়। হিপিং মানে ভয়ঙ্কর যে মানে হিংস্র টাইপের ঘটনা বলে থাকে আর কি, বা ভয়ঙ্কর ঘটনা বলে থাকে। প্রেজেন্স অফ সুপারন্যাচারাল ভৌতিক বা অতি প্রাকৃতিক অনেক এলিমেন্ট থাকে। ভায়োলেন্স ইমেজারি এমন টাইপের কথাবার্তা বা মানে ডেসক্রিপশন থাকে যেগুলো খুব ভায়োলেন্ট বা হিংস্র টাইপের। বিস্টিয়াল ক্রুয়েলটি কোন নৃশংস ঘটনার উল্লেখ থাকে। অ্যান অ্যাভেঞ্জিং হিরো এবং একজন ব্যক্তি থাকে যে কিনা প্রতিশোধ নেয় আর কি। তো এইগুলো হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডির মেইন ক্যারেক্টারিস্টিক। এখন আমরা দেখি ডাচেস অফ মালফির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, থাকলে আমরা বলতে পারবো এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আর কি। তো বলছে in the Duchess of Malfi we find a beautiful fusion of these elements that gives the rank of a revenge tragedy। যে এই সমস্ত জিনিসের আমরা একটা ফিউশন বা সংমিশ্রণ পাই, মানে সবগুলো এলিমেন্টের জন্য ডাচেস অফ মালফির মধ্যে আছে। যে কার্ডিনাল এন্ড ফার্ডিনান্ড দ্য টু ব্রাদার্স অফ দ্য ডাচেস, যে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল এরা হচ্ছে ডাচেসের দুই ভাই, আর গাইডেড বাই দেয়ার এক্সেসিভ প্যাশন। হ্যাঁ ভাইয়া,
ওই যে আপনার দ্য মোটিভ অফ রিভেঞ্জ এগুলো সবই এভাবে যেভাবে লেখা আছে এভাবেই সব লিখবো? হ্যাঁ ভাই, আপনার চাইলে একটার পর একটা নিচে নিচেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছে আর কি, সমস্যা নেই। মানে আমি যেমন এক লাইনে লিখছি, আপনার চাইলে একটার পর একটা লিখতে পারেন অ্যাজ উইশ। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, কারণ ওইগুলো হচ্ছে বৈশিষ্ট্য আর কি। ওকে, আচ্ছা। তো কোথায় ছিলাম? হ্যাঁ, যে এরপর বলছে যে বাই দ্যার এক্সেসিভ প্যাশন অফ টেকিং রিভেঞ্জ অন দেয়ার সিস্টার। ওটা আজানটা শেষ। আচ্ছা, ওকে। তো এরপর বলছে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল হচ্ছে ডাচেসের দুই ভাই, এবং বলছে আর গাইডেড বাই দ্যার এক্সেসিভ প্যাশন অফ টেকিং রিভেঞ্জ অন দেয়ার সিস্টার ফর ভায়োলেটিং মোরাল কোড, কি আছে যে মোরাল কোড অফ লাইফ অ্যাজ এ উইডো ইনজুরিং দ্য ফ্যামিলি ট্র্যাডিশন স্ট্যাটাস এন্ড প্রাইড থ্রু মেকিং লাভ উইথ অ্যান্টনিও। যে এই দুই ভাই তারা তাদের বোনের উপর রিভেঞ্জ নেয়, কেন? কারণ তাদের বোন তাদের কথা উপেক্ষা করে তাদের স্ট্যাটাসের এগেইনস্টে গিয়ে, বা কথা তারা তো অনেক হাই প্রোফাইলিক পারসন, তাই না? কিন্তু তাদের বোন তাদের সাথে লোয়ার স্ট্যাটাসের একজনকে বিয়ে করছে, অ্যান্টনিওকে, এন্ড রিমেরিং হিম, এবং তাকে মানে এক কথা তার সাথে ভালোবাসার যে সম্পর্ক এটা তৈরি করছে এবং তাকে বিয়ে করছে। এই জন্য ডাচেসের উপর দুই ভাই প্রতিশোধ নিতে চায়। When the spy Bojola reveals this remarries below rank, the two brothers go mad and crazy for taking revenge on the Duchess। যখন এই কথাবার্তা সেই বজলা সে হচ্ছে ডাচেসকে জানায় আর কি। ওকে, সরি, ডাচেস না তো, ডাচেসের দুই ভাইকে জানায়, তখন এই যে ডাচেসের দুই ভাই ওগুলো শুনে খুব মানে ক্ষুব্ধ হয়ে যায় আর কি, যে তোমার বোন তোমাদের র্যাঙ্কের চাইতে লোয়ার বা বিলো লেভেলের কাউকে মানে বিয়ে করছে। সুতরাং যখন এগুলো জানতে পারে দুই ভাই, তারা পুরো মানে একেবারে ম্যাডের মতো বা পাগলের মতো হয়ে যায়, এবং তারা ডাচেসের উপর যে কোনো মূল্য রিভেঞ্জ নিতে চায় আর কি। এরপরে বলছে, বের করে নিই, এটা না তো, যে ইন এ রিভেঞ্জ ট্র্যাজেডি উই ফাইন্ড এ কমন ক্যারেক্টার। এটা মানে ওটা কিন্তু বললো ব্যাকগ্রাউন্ডটা, যে স্টোরিটা আসলে কি নিয়ে। স্টোরিটা হচ্ছে ডাচেস তার দুই ভাই, তো ডাচেস স্বল্প বয়সী বিধবা হয়, সুতরাং সে আবার বিয়ে করতে চায়, কিন্তু ডাচেসের দুই ভাই তাকে বিয়ে করতে নিষেধ করে, বা ডাচেস সে সিক্রেটলি অ্যান্টনিও নামের এক ব্যক্তিকে বিয়ে করে। তো এটা যখন ডাচেসের দুই ভাই জানতে পারে, তারা হচ্ছে ডাচেসকে মানে তার উপর রিভেঞ্জ নেওয়ার একটা পরিকল্পনা করে আর কি। হচ্ছে সংক্ষিপ্ত একটা স্টোরি। এরপর বলছে in a revenge tragedy we find a common character called a general hero who is malcontent, corrupt, hypocrite, stupid in society, and immortal and Raji in his zeal and Machiavellian in nature। তো একটা রিভেঞ্জ ট্র্যাজেডি এমন একজন হিরো থাকে যে আসলে দুর্নীতিগ্রস্ত বা ভণ্ড টাইপের হয়, মানে এক কথায় তাকে নামমাত্র হিরো বলা হয়, বাট সে আসলে হিরো না, সে একজন মেকিয়াভেলিয়ান ভিলেন আর কি। মেকিয়াভেলিয়ান ভিলেন বলতে যার মধ্যে মানে এক কথায় খারাপ চরিত্র বিদ্যমান আর কি। যে বজলা ইজ সাচ এ ক্যারেক্টার, বজলা হচ্ছে ওইরকম একজন চরিত্র। এ ফর্মার সার্ভেন্ট অফ দ্য কার্ডিনাল এন্ড নাও ইজ এঙ্গেজড বাই ফার্ডিনান্ড টু স্পাই অন দ্য ডাচেস অ্যাজ হার প্রভিজরি। যে বজলা সে হচ্ছে আগে কার্ডিনালের সার্ভেন্ট ছিল, এরপরে ফার্ডিনান্ড তাকে একজন স্পাই হিসেবে নিয়োগ দেয়, যে তুমি ডাচেস যে মানে বিয়ে করছে কিনা বা সে প্রেগন্যান্ট কিনা এগুলো তুমি হচ্ছে আহ যে গুপ্তচর হিসেবে আমাদেরকে জানাবি আর কি, বা তুমি এগুলো নোটিস করবে, খুঁজে বের করবে। বজল ইজ ইনভলভ ইন ভালগার অ্যাক্টিভিটিস, ভায়োলেন্স এন্ড কিলিং। বজল সে মানে কুরুচিপূর্ণ খারাপ টারাপ যত যা কিছু আছে, হিংস্র বা হত্যাকাণ্ড, এগুলো সবকিছুর সাথে জড়িত। তার মানে একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে একজন এরকম ভয়ঙ্কর টাইপের হিরো থাকে, যেমনটা ডাচেস অফ মালফির মধ্যেও আছে, সে হচ্ছে বজলা। ওকে, সে এখানে দুই ভাইয়ের ইচ্ছে মতো যেভাবে যা যা করা উচিত সেভাবে তাই তাই করছে, হত্যা করা, খারাপ কাজকর্ম করা, টর্চার করা, সবকিছু করছে। এরপর বলছে হরর অ্যাসোসিয়েটেড উইথ মার্ডার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। এছাড়া একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে অনেক মার্ডার থাকে, যার ফলে মানে অনেকগুলো মার্ডার হয়, যার ফলে এখানে হরর বা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয় আর কি। তো বলছি ইন দ্য ডাচ অফ মালফি উই ফাইন্ড প্লেন্টি অফ হরর সিন। এই নাটকের মধ্যে আমরা অনেকগুলো, প্লেন্টি দ্বারা বোঝায় যে অনেক পরিমাণে আর কি হরর সিন পাই বা ভয়ঙ্কর ঘটনা পাই এখানে। So the Duke, in order to horrify the Duchess, gives a dead man's hand to her and she kisses it, thinking as the Duke's hand. Okay, আচ্ছা, ডিউক হবে না, এখানে হাজবেন্ড হবে, হাজবেন্ড হ্যান্ড। যে ওই ডাচেসের যে ভাই আর কি, ওকে, ডিউক ফার্ডিন্যান্ড আর কি, সে ডাচেসকে টর্চার করার জন্য একটা হাত বাড়িয়ে দেয় আর কি। ওকে, তো ডাচেস ভাবে এটা তার স্বামীর হাত, মানে এই হাতটা ডাচেসের ভাই ডাচেসকে দিয়েছিল এটা বোঝানোর জন্য যে আমি তোমার স্বামীকে হয়তো হত্যা করছি, এটা হচ্ছে তার হাত। ওকে, মানে তাকে বোঝাতে তাকে মেন্টালি টর্চার করতে চাইছিল। ওখানে একটু ঠিক করে নিয়েন যে
at the Duchess hand হবে, সরি as the সেই নাম কি ছিল, অ্যান্তনিও হ্যান্ড, যে অ্যান্তনিওর হাত মনে করে ডাচেস ওটাকে মানে চুমু খেয়েছিল আর কি, যেমনটা খ্রিস্টান কালচার করে তাদের স্ত্রী বা আপনজনদেরকে হাতে চুমু খায়, জাস্ট ওরকমটাই আর কি। তো এই যে যে ডাচেসের যে ভাই আর কি, তো সে এটা ডাচেসকে উপহার হিসেবে দেয়, আহ উপহার বলতে তাকে টর্চার করার জন্য, মানসিক ভাবে আর কি টর্চার করার জন্য, যে আমি তোমার স্বামীকে হত্যা করেছি, সুতরাং এই হচ্ছে তার হাত আর কি, উপহার স্বরূপ আমি তোমাকে দিলাম, জাস্ট এমনটা বোঝানোর জন্য এই যে ডাচেসের ভাই ডাচেসকে হাতটা দেয়। The spectacle of the auction image of the dead bodies of Antonio and his children are presented before the Duchess which is really horrible. এছাড়া ডাচেসের যে হাজবেন্ড বা তার সন্তানদের মোমের তৈরি মূর্তি তৈরি করে নিয়ে আসা, এগুলো দেখেও ডাচেসকে আসলে মানে মানসিক ভাবে এক রকমের টর্চার করা হচ্ছিল, যে তোমার সন্তানদের বা তোমার স্বামীকে হত্যা করা হয়েছে, এই দেখো তাদের বড়ি আর কি, বাট ওগুলো ছিল আসলে কিন্তু মোম দিয়ে তৈরি করা। ওকে, সুতরাং এইরকম ভয়ঙ্কর সিনারি এখানে আছে, মানে ডাচেসকে আলটিমেটলি মানসিক ভাবে বিপর্যস্ত করতে চেয়েছিল তার ভাইয়েরা। বলছে the crazy and unruly dance of the madman before the Duchess, the appearance of Bojola as a tomb maker and a bellman, and the appearance of the executioner with bell and cord are intended to create further horror. এছাড়া এই যে ডাচেসের রুমে ম্যাডমেন পাঠিয়ে দেওয়া হয়, বা মানে যারা পাগল আর কি, এদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তারা ভয়ঙ্কর ভাবে নাচ গান করে, এভাবেও ডাচেসকে মেন্টাল টর্চার হয়। এরপরে আবার বজলা আসে, একজন টম্ব মেকার সেজে, মানে হচ্ছে সে মৃত টম্ব মেকার হচ্ছে এমন একজন ব্যক্তি যে মৃত মানুষের টম্ব তৈরি করে। তো ডাচেস জীবিত থাকা অবস্থায় সে ডাচেসের একটা টম্ব তৈরি করতে, মানে তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করবার জন্য আর কি। ওকে, এছাড়া এরপরে এক্সিকিউশনাররা আছে, তারা ডাচেসকে এসে শ্বাসরোধ করে হত্যা করে। এই সমস্ত ঘটনা একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে। তার মানে একটা রিভেঞ্জ ট্র্যাজেডির যেমন ভয়ঙ্কর বা হরর সিনারি থাকে, ডাচেস অফ মালফির মধ্যেও আছে কিন্তু, যে অ্যাট লাস্ট দ্য ডাচেস ইজ স্ট্রাঙ্গল টু দ্য, সবশেষে ডাচেসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ফার্স্টে আমরা দেখলাম একজন মেকিয়াভেলিয়ান ভিলেন বা ওইরকম হিরো থাকে, এখানেও আছে। এরপরে বলছে হরর সিনারি থাকে, এটার মধ্যে আছে। এরপর বলছে অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ দ্বারা বোঝায় প্রতিশোধ নেওয়া, যে অ্যাভেঞ্জ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ এভরি রিভেঞ্জ ট্র্যাজেডি। একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে কিন্তু অন্যতম একটা মেইন থিম হচ্ছে রিভেঞ্জ নেওয়ার আর কি। তো বলছে আফটার দ্য ডেথ অফ দ্য ডাচেস ফার্ডিন্যান্ড সাডেনলি এক্সপেরিয়েন্সেস অ্যান আনএক্সপেক্টেড রিমোর, যে যখন ডাচেসকে হত্যা করা হয়, ডাচেসের ডেড বডি দেখে তার যে ভাই ফার্ডিন্যান্ড, তার মধ্যে একটু অনুশোচনা আসে। হি রিবিউকস বজোলা ফর নট হ্যাভিং অপোজড টু হিজ অর্ডার টু মার্ডার দ্য ডাচেস। সে তখন মানে এই ডাচেসের যে ভাই ফার্ডিন্যান্ড, সে তখন বজোলাকে দোষারোপ করে থাকে, যে আমি যখন তোমাকে আদেশ দিয়েছি তুমি কেন আদেশ অমান্য করলে না, তুমি কেন আমার আদেশ পালন করে আমার বোনকে হত্যা করলে, মানে ফার্ডিন্যান্ডের মধ্যে অনুশোচনা আসে। বজলা accuses him ingratitude and demands the promised reward। বজলা বলে তুমি তো অনেক বড় অকৃতজ্ঞ, কারণ তুমি তোমার বোনকে হত্যা করার আদেশ মানে আমাকে দিয়েছো আর কি। এরপরে সে বলে আচ্ছা যাই হোক না কেন, অ্যাটলিস্ট তোমরা আমাকে যা বলছো আমি তাই করছি, এখন আমাকে আমার রিওয়ার্ড দাও, মানে আমাকে আমার যে প্রাপ্য অর্থটা সেটা আমাকে দাও। বাট ফার্ডিন্যান্ড কলস হিম এ ভিলেন ফর কিলিং হিজ যে সিস্টার। রিওয়ার্ড দেওয়ার কি কথা ছিল? ছিল তো মনে হয়। হ্যাঁ ভাইয়া, রিওয়ার্ড দেবার কথা ছিল, কিন্তু সেটা দেয় না বলেই তো হচ্ছে সেই যে বজলা সে ওই দুই ভাইকে হত্যা করে। জি ভাইয়া। আচ্ছা, এবার বলছে ফার্ডিন্যান্ড কলস হিম এ ভিলেন ফর কিলিং হিজ সিস্টার, কিন্তু মানে ফার্ডিন্যান্ড তো ওই যে বজলা তাকে তো রিওয়ার্ড দেয় না, মানে তার যে নির্দিষ্ট অ্যামাউন্ট সেটা দেয় না, বরঞ্চ তাকে একজন ভিলেন বলে যে তুমি আমার বোনকে হত্যা করছো। নাও বজলা ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড হিজ মিসডিডস এন্ড ফিলস মার্সি ফর দ্য ডাচেস। এখন বজলা সে এই যে যে দুই ভাইয়ের মানে তারা যে খারাপ পরিকল্পনা করছিল সেই অনুযায়ী কাজ করছে, এক কথায় সে তার ভুলগুলো বুঝতে পারছে, এবং এখন ডাচেসের জন্য তার মনে এক ধরনের মার্সি বা দয়া, মানে দয়া আসে আর কি, বা করুণা আসে যাকে বলে। হি উইশেস দ্যাট হি কুড আনডু হোয়াট হি হ্যাজ ডান এন্ড ডিসাইডস টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ দ্য ডাচেস। সুতরাং সে এটা মনে করে যে হায় আমি যা করছি যদি এটাকে আবার মানে পুনরায় ফিরে পেতে পারতাম আর কি, মানে আমি তো হত্যা করে ফেলছি, বাট যদি আবার তাকে জীবিত করতে পারতাম, বাট এটা তো সম্ভব না। সুতরাং সে তখন ভাবে এখন একটাই করা মানে কাজ করা যেতে পারে, যারা ডাচেসকে নিষ্পাপ ডাচেসকে হত্যা করিয়েছে তাদের উপর এখন প্রতিশোধ নেওয়া যেতে পারে। যে with the intention to kill the cardinal he enters his room and kills Antonio by mistaking him for the cardinal। তো এরপরে সে কার্ডিনালের রুমে যায় এবং ভুল করে কার্ডিনালের পরিবর্তে হচ্ছে অ্যান্তোনিওকে হত্যা করে ফেলে, মানে সেই ডাচেসের যে হাজবেন্ড। বজলা দেন proceeds to meet the cardinal and kill him। এরপর বজলা কার্ডিনালের কাছে এবং তাকে হত্যা করে। when he stabs the cardinal he cries for help। যখন সে হচ্ছে কার্ডিনালকে হত্যা করছিল তখন কার্ডিনাল সে কান্না করে সাহায্য চায়। তো এই কার্ডিনালের কান্না শব্দ শুনে তার যে ভাই আবার ফার্ডিনান্ড সে আসে। জন হিজ crying, Ferdinand enters the room and gives mortal wounds both to Bojola and the cardinal। এবং
এরপর বজলা সেই যে ফার্ডিনান্ড তাকে হত্যা করে, ইভেন লাস্টে বজলা নিজেও মানে নিজেকে ছুরিকাঘাত করে আর কি, যে বজলা ইন রিটার্ন স্টাফস ফার্ডিনান্ড, দাস দ্য ভিলেন্স ফার্ডিনান্ড এন্ড দ্য কার্ডিনাল এন্ড বজলা মিট দেয়ার ডুম এট দ্য এন্ড অফ দ্য প্লে। তার মানে নাটকের শেষ দিকে এই বজলা ফার্ডিনান্ড কার্ডিনাল সবাই কিন্তু মারা যায়, তার মানে রিভেঞ্জটা নেওয়া হয় বা অ্যাভেঞ্জ মানে প্রতিশোধটা নেওয়া হয় আসলে। যেমন ফার্স্টে দুই ভাই ডাচেসকে, নিষ্পাপ ডাচেসকে হত্যা করে তার উপর প্রতিশোধ নেয়, এরপরে বজলা সবাইকে হত্যা করে ডাচেসের পক্ষ থেকে প্রতিশোধ নেয়। যে বাট দ্য ডাচেস অফ মালফি ডিফার্স ইন এ নাম্বার অফ ওয়েজ ফ্রম এ ট্র্যাডিশনাল রিভেঞ্জ প্লে। কিন্তু একটা রিভেঞ্জ মানে একটা আইডিয়াল রিভেঞ্জ ট্র্যাজেডিতে যে বৈশিষ্ট্য বলে থাকে, ডাচেস অফ মালফির মধ্যে সবগুলো বৈশিষ্ট্য এক্স্যাক্টলি নাই, একটু আলাদা আছে এখানে। যে দা রিভেঞ্জ মোটিভ ইজ ওয়েক ইন দা প্লে, যে এই নাটকের রিভেঞ্জ থিমটা একটু দুর্বল টাইপের। ইট ডাজ নট বিকাম ক্লিয়ার হোয়াই রিভেঞ্জ ইজ টেকেন অন দা ডাচ, এটা আসলে এক্সাক্ট না, না মানে কেন ডাচের উপর রিভেঞ্জটা নেওয়া হয়েছে। দো শি মেরিজ বিলো র্যাঙ্ক বাট শি ডাজ নট কমিট এনি হেইনিয়াস ক্রাইম সো হার ডেথ ইজ আনজাস্টিফাইড। সে হয়তো তার লোয়ার স্ট্যাটাসের কাউকে বিয়ে করছে, বাট সে তো কোনো অপরাধ বা কোনো খারাপ কিছু মানে সে নিজে তো কোনো খারাপ কাজ করেনি, সুতরাং তাকে যে হত্যা করেছে এটা আনজাস্টিফাইড বা এটা অবিচার আসলে। ওকে, সুতরাং সেই ক্ষেত্রে এটা মানে পরিপূর্ণরূপে রিভেঞ্জ ট্র্যাজেডি না। আবার বলছি, ইন দা প্লে দ্য ডাচেস ইজ শিওরলি হিরো বা হিরোইন হু হ্যাজ ডান নো হার্ম অন হার টুইন ব্রাদার ফার্ডিনান্ড এন্ড দ্য কার্ডিনাল, যে ডাচেস এখানকার হিরোইন। ওকে, মানে তাকে হিরো বা হিরোইন দুইটাই বলা যায়, যেহেতু এখানে কোনো এক্সাক্ট হিরো নাই। তো বলছে সে কিন্তু তাদের দুই ভাইয়ের মানে ফার্ডিনান্ড এবং কার্ডিনালের কোনো প্রকার কোনো ক্ষতি করে নাই। দ্য ডাচেস ইজ দ্য ভিকটিম অফ ভেঞ্জেন্স অফ হার ব্রাদার্স, কিন্তু দুই ভাইয়ের যে প্রতিহিংসার শিকারে শুধুমাত্র সে রূপান্তরিত হয়েছে। তার মানে এটা পরিপূর্ণরূপে এক্সাক্ট কোনো রিভেঞ্জ ট্র্যাজেডি না। কারণ কারণ একটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে এরকম এমন একটা ঘটনা থাকে যে আমি আপনার সাপোজ হচ্ছে আমি এমন একটা কাজ করছি যেটা আপনার সম্পূর্ণ বিপরীত আর কি। ওকে, বা আমি আপনার উপর আক্রমণ করলাম, এখন আপনি আমার উপর আক্রমণ করবেন, এটাকে বলা হয় রিভেঞ্জ। বাট এখানে ডাচেস কারোর উপর আক্রমণ বা এরকম কোনো কিছু সে মানে করে নাই আর কি। জাস্ট সে তার স্ট্যাটাসের লোয়ার টাইপের কাউকে পে করছে, সুতরাং তাকে যে হত্যা করেছে এটা আনজাস্টিফাইড আর কি। এছাড়া সে কাউকে মানে তাদের দুই ভাইকে সে কোনো প্রকার কোনো হারাম করেনি, সুতরাং এটা পরিপূর্ণরূপে রিভেঞ্জ থিমটা মেইনটেইন করে না। লাস্টে বলছি ইন সামিয়া, সবশেষে উই ক্যান সে দ্যাট, আমরা এটা বলতে পারি যে ডাচ অফ মালফি যে রিভেঞ্জ ট্র্যাজেডি হ্যাভিং সাম ডিফেক্ট, যে এটার কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, কারণ এখানে রিভেঞ্জ থিমটা আছে, মানে যদিও উইক বাট রিভেঞ্জটা আছে আর কি। অলদো Webster wrote this drama following the tradition of revenge tragedy, he has modified some of its aspects to make it unique. তবে সে কিছু নতুন বৈশিষ্ট্য তার মতো করে মানে অ্যাড করছে এটাকে আরো নতুন, মানে এটার ক্ষেত্রে আরো নতুনত্ব আনার জন্য, মানে সে পরিপূর্ণরূপে সেই রিভেঞ্জ ট্র্যাজেডির যে মডেল সেটা মেনটেন করেনি। and he is perfect and I'm drawing the art in his own style, এবং সে তার নিজের যে স্টাইল এটা ড্র করার ক্ষেত্রে বা এটা মেনটেন করার ক্ষেত্রে সম্পূর্ণ নিখুঁত, মানে সে নিখুঁত ভাবে তার স্টাইলটা মেনটেন করছে। দ্যাট মেক্স ইট মোর অ্যাকসেপ্টেবল টু দ্য রিডার, যেটা এটা দর্শকদের কাছে আরো বেশি অ্যাকসেপ্টেবল বা সমর্থনযোগ্য হিসেবে রিপ্রেজেন্ট করছে। টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি, সো ইট ইন এ ওয়ার্ল্ড উই ক্যান, ইন এ ওয়ার্ল্ড হবে না, ইন এ ওয়ার্ড হবে, উই ক্যান সে দ্যাট ইট ইজ এ পারফেক্ট রিভেঞ্জ ট্র্যাজেডি। সুতরাং আমরা এক কথায় বলতে পারি এটা একটা পারফেক্ট রিভেঞ্জ ট্র্যাজেডি, যদি এখানে কিছু এক্সেপশন আছে আর কি। ওকে, এই হচ্ছে কেন ডাচেস অফ মালফি এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। তিনটা পয়েন্ট আছে। এক হচ্ছে যে রিভেঞ্জ ট্র্যাজেডি একজন হেইনিয়াস হিরো থাকে, এখানেও আছে। এরপরে বলছে যে এখানে হরর সিন থাকে ডাচেস অফ মালফির মধ্যে আছে, বলছে অ্যাভেঞ্জ বা রিভেঞ্জ থিমটা থাকে এখানেও আছে, বাট একটু ডিফারেন্স হচ্ছে যে রিভেঞ্জ থিমটা এখানে একটু ওয়েক আর কি। ওকে, কারণ রিভেঞ্জ নেওয়ার মেইন রিজনটা জানা যায় না। এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা? না ভাইয়া, ভাইয়া। সেকেন্ড যে প্যারাটা আছে না, এটা শেষের লাইনে বলছে না, বোজোলা বেলম্যান। বেলম্যান কেন? আচ্ছা, বজলা বেলম্যান কারণ হচ্ছে বজলার নির্দেশে তো ওই যে যারা ডাচেসকে হত্যা করতে আসছিল তারা বেল টেল নিয়ে আসলো, বেল কর্ড কি মানে হত্যা করার জন্য যে দড়ি লাগে, এরপরে হচ্ছে সম্ভবত ঘন্টা দড়ি, যেমন যা ফাঁসি কাটে যখন একজন মানে ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় দেখবেন সম্ভবত একটা রুমাল ফেলা হয় বা একটা মানে ওরকম একটা নিয়ম কেমন আছে হয়তো ঘন্টা দড়ি বাজানো হয়, ওই যে হচ্ছে সেই বেল। বুঝতে পারছেন, যে বেল নিয়ে আসে তাকে বলা হয় বেলম্যান। আচ্ছা, আর কোন সমস্যা আছে এটা নিয়ে? হ্যালো, আর এটা নিয়ে কারো সমস্যা আছে কিনা? না থাকলে বলুন, আমি আরেকটাতে যাই। না ভাইয়া, অনেক শুনছেন। জান ভাই। Right. উম, 2006 world, okay, এরপরে নেক্সট দেখুন বলছে যে রাইট অন দ্য ডাচেস অফ, না
রাইট অন দ্য ডাচেস অফ মালফি অ্যাজ এ পোর্ট্রেট অফ এ কারেপ্ট সোসাইটি, যে এটা মানে এটা সম্পর্কে লিখো যে ডাচেস অফ মালফি এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত একটা সমাজের চিত্র, মানে এখানে এমন একটা সমাজের অবস্থার কথা বর্ণনা করেছে যেটা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। আর এটা কত নাম্বার পেজ আছে? 52। তো বলছে জন ওয়েবস্টার ইজ এ ওয়েল নন অথর অফ জ্যাকোবিয়ান, এই যে একজন বিখ্যাত নাট্যকার, হি রোট সেভারাল প্লেস, অনেক নাটক লিখছে। দ্য ডাচেস অফ মালফি ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট প্লেস অফ ইভেন্ট, এটা তার একটা খুব গুরুত্বপূর্ণ নাটক। ওয়েবস্টার পারফেক্টলি প্লেন্স দিস সোসাইটি থ্রু দ্য প্লে, এবং সে এই নাটকটা দ্বারা ওই সমাজটাকে পরিপূর্ণরূপে চিত্রিত করছে বা পেইন্ট করছে। এবার বলছে he uses some images to uphold a true picture of the society, সে ওই সমাজের চিত্রটা মানে ওই সমাজের অবস্থাটা বোঝানোর জন্য সে একটা পারফেক্ট বা কিছু ইমেজ ইউজ করছে এখানে থ্রু দ্য প্লে, এই নাটকের মাধ্যমে, নাটকের দ্বারা আর কি। It is shown in the play that the court and its representatives are so cruel and evil minded, যেটা দেখানো হয়েছে এই মানে এই নাটকে এটা দেখানো হয়েছে যে ওই সময় যে কোর্ট বা রাজসভাসদ গুলো ছিল, ওকে, মানে রাজসভা এটা আসলে ছিল সম্পূর্ণ নৃশংস বা এভিল মাইন্ডেড, মানে রাজসভা লোকজনেরা খুব খারাপ টাইপের ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা ভালো ছিল না। দে আর ফ্লাটার্ড বাই দ্য সাইকোপ্যাথস এন্ড কমিট হেইনিয়াস অ্যাক্ট, যে তারা চাটুকারদের দ্বারা বা হচ্ছে মানে যারা অতিরঞ্জিত করে কথাবার্তা বলে আর কি, তাদের দ্বারা ফ্লাটার্ড হইতো, মানে যারা তোষামেত করে সেই তোষামেতকারীদের দ্বারা তারা ওইরকম ফ্লাটার্ড হইতো এবং তারা ঘৃণ্য কাজ করত। যেমন দেখবেন আমাদের দেশের রাজনীতিতে এমন অবস্থা অ্যাভেলেবেল যে একটু বড় ভাইরে যদি ভালো করে মানে কথাবার্তা বলা যায়, সে এমন কিছু করে যেটা আনএক্সপেক্টেড আর কি, ওইরকমটাই যে রিলিজিয়ন ইজ অলসো কারাপ্টেড হয়ে গেছে, ওই সমাজে ধর্মটাও দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল, সেটা এখানে কার্ডিনালের চরিত্র দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। ইন্টেনশন অফ সেক্সুয়ালিটি ইজ অলসো সিন, এবং এখানে মানে অশ্লীলতার যে চিত্রটাও আছে আর কি, ওকে। আচ্ছা, ওখানে স্পেলিংটা মিস্টেক আছে, ওখানে সেক্সুয়ালি হবে না, সেক্সুয়ালিটি হবে, ওকে, একটু ঠিক করে নিন। সেক্সুয়ালিটি LITY হবে লাস্টে, ঠিক আছে। একটা বলছে যে কারেপ্টেড কোড, মানে সমাজটা বা সরি কোড বা রাজসভাসদ ছিল কি কারেপ্টেড বা দুর্নীতিগ্রস্ত। যে এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে উই সি দ্যাট দ্য টু ব্রাদার্স ইভিল ক্যারেক্টার, আমরা দুই ভাইয়ের খারাপ চরিত্র সম্পর্কে জানতে পারি, মানে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল। যে ফার্ডিনান্ড ইজ দ্য ডিউক অফ ক্যালাব্রিয়া, সে হচ্ছে ক্যালাব্রিয়ার ডিউক বা সম্রাট, এন্ড টুইন ব্রাদার অফ ডাচ, এবং সে হচ্ছে ডাচেসের দুই ভাইয়ের একজন। দ্য কার্ডিনাল ইজ দ্য ব্রাদার অফ ডিউক ফার্ডিনান্ড এন্ড দ্য ডাচ, এবং কার্ডিনাল সে হচ্ছে ডাচেসের এবং ফার্ডিনান্ডের ভাই আর কি, মানে এক কথা দুই ভাইয়ের একমাত্র বোন। অ্যাকর্ডিং টু বজলা, বজলার মতে দে লাইক ক্রুকড, দে আর হবে দে আর লাইক ক্রুক প্লাম ট্রিজ হুইচ গ্রো ওভার এ স্ট্যান্ডিং পুল অফ রটেন ট্রিজ, মানে সে ফার্ডিনান্ড এবং কার্ডিনাল এরা হচ্ছে কি মানে একেবারে পচে যাওয়া বা মৃত গাছের মতো আসলে, যে দে আর ভেরি রিচ পিপল, তারা অনেক ধনী, বাট নট ওয়ান এক্সেপ্ট সাম ফ্লাটারার্স এন্ড সাইকোপ্যাথ ইজ বেনিফিটেড বাই দেয়ার রিচনেস, তবে তাদের ধন দৌলত দ্বারা, যাদের ধন দৌলতের দরকার আছে, এরা সেই উপকারী মানে এদের উপকার হয় না, বরঞ্চ যাদের ধন দৌলত আছে এরাই উপকৃত হয়। মানে ঘটনাটা হচ্ছে এমনটা যে এই যে ফার্ডিনান্ড কার্ডিনাল এরা যথেষ্ট ধনী, সুতরাং এদের কাজ কি, যারা গরিব এদের সাহায্য করা, বাট এরা গরিবদের সাহায্য করে না, বরঞ্চ যে সমস্ত ধনী ব্যক্তিরা এদের তোষামত করে ওরা তাদেরকে সাহায্য করে। সুতরাং এরা হচ্ছে ওইরকম যে মানে গাছে ফল আছে কিন্তু সেগুলো পচে যাওয়া ফল, বা মানে এক কথা যাদের দরকার নাই তারা ওগুলো নিতে পারে আর কি, এমনটা যে দাস ওয়েবস্টার ইন্ডিকেটস কারেকশন অফ কোর্ট লাইফ। সুতরাং এদের চরিত্রের দ্বারা ওই সময় যে রাজসভা ছিল, যেমন এরাও কিন্তু হচ্ছে রাজ দরবারের লোকজন ছিল, মানে সম্রাট ছিল, তাই না? সুতরাং ওই সময়ের যে রাজসভা সত্তাও যে এরকম দুর্নীতিগ্রস্ত ছিল, সেটি এই দুই ভাইয়ের চরিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে, যে হি এন্ড হিজ ব্রাদার লাইক পালনটি, যে তারা হচ্ছে কি এই যে যে মানে কুল গাছ বা বড়ই গাছের মতো, দে কি বলছে দ্যাট গ্রো ক্রুকড ওভার স্ট্যান্ডিং পুল, যেগুলো কিনা মানে রাস্তার আশেপাশে যে পুল টুল ওইগুলার মানে পাশে অনেক মানে অনেক পরিমাণে হয় আর কি। দে আর রিচ এন্ড ওভারলেডেন উইথ ফ্রুট, যে তারা অনেক বড় এবং মানে ফুল সরি ফলে একেবারে পরিপূর্ণ, মানে বলছে যে তারা হচ্ছে বড়ই গাছের মতো যেগুলো এখানে সেখানে জন্মায়, এবং যে বড়ই গাছ অনেক বেশি ফুল ফল হয়, মানে এখানে এটা দেয় সে বড়ই গাছ দ্বারা বোঝানো হয়েছে যে তারা অনেক ধনী, ওকে, এবং তার ধন দৌলত এখানে সেখানে ছড়ানো আর কি। নান বাট কাউস স্পাইস এন্ড ক্যাটারপিলার্স ফেড অন দেম, তবে ওই সমস্ত ধন দৌলত দ্বারা এই সমস্ত মানে পশু পাখি ছাড়া আর কারো উপকার হয় না। একই রকম ভাবে ওই যে দুই ভাই আছে, দুই ভাইয়ের ধন দৌলত দ্বারা ধনী ব্যক্তিরাই শুধুমাত্র উপকৃত হয়, বাট যাদের আসলে ধন দৌলতের দরকার, মানে যারা একটু গরিব টাইপের সাহায্যের দরকার, এরা কোনো প্রকার উপকৃত হয় না। তো তার মানে তাদের কোডটা ছিল কারাপ্টেড কোড বা দুর্নীতিগ্রস্ত রাজসভাসদ। ওই জ্যাকোবিয়ান এজের সমাজটা ওইরকমটাই ছিল আর কি। স্টানজা নিয়ে কোনো সমস্যা আছে কি? ভাইয়া হ্যাঁ ভাইয়া।
কোটেশনটার লাস্টে যে নান বাট, এটা যদি আবার বলতেন, নান বাট আচ্ছা ক্লোজ বাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে একটা নিয়ম আছে, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির পরিবর্তে হচ্ছে নান বাট, বস্তুর পরিবর্তে নাথিং বাট, আর সংখ্যার পরিবর্তে নট মোর দ্যান, নট লেস দ্যান। তো এখানে যেহেতু ইনডিরেক্টলি ব্যক্তিদেরকে ইন্ডিকেট করা হয়েছে, মানে ফার্ডিনান্ড বা কার্ডিনাল, আপনাকে নান বাট, নান বাট মানে অনলি, অনলি কারা তাদের দ্বারা মানে সাহায্য প্রাপ্ত হয়, কাউস সরি রোজ মানে হচ্ছে কাকড়া, পাইস সরি হ্যাঁ পাইস, পাইস হচ্ছে একটা মানে পাখির নাম আর কি, এন্ড ক্যাটারপিলাস, ক্যাটারপিলার অর্থের সম্ভব মানে সরি ক্যাটারপিলার শব্দের অর্থ সম্ভবত হচ্ছে পাতা খাওয়া একটা থাকে, পোকা থাকে, সেটা লাস্টে হচ্ছে মেবি প্রজাপতিতে রূপান্তরিত হয়। ওয়েট আমি একটু ঠিক হলে এক্স্যাক্টলি নামটা আমার মনে নাই। ক্যাটারপিলার, CARTRPI, এটা নাকি ওইটা দেখে নিচ্ছি। শুঁয়োপোকা, রাইট, নামটা হচ্ছে শুঁয়োপোকা। ভাই ছ্যাঙাও বলে অনেক জায়গায়। কি বলে? ছ্যাঙা আমাদের গ্রামে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে এমনিতে দেখে আমাকে অন্য নাম থাকতে পারে, বাট এটা গেছে শুঁয়োপোকা বলে, ওকে। এবং এটা নাকি পরবর্তীতে প্রজাপতিতে রূপান্তর। যাই হোক, শুধুমাত্র এরাই উপকৃত হয়, মানে যাদের ধন দৌলত, এখানে কিন্তু এগুলা ইনডিরেক্টলি, ওকে, এই সমস্ত পশু পাখিদের নাম দ্বারা মানুষজনদেরকে ইন্ডিকেট করা হচ্ছে যে যাদের ধন দৌলত আছে এরাই উপকৃত হয়, বাট যাদের ধন দৌলতের দরকার এরা কোনো প্রকার উপকৃত হয় না। এই জন্য বলছে অনলি, অনলি বলতে নাম্বার, কাউস সরি ক্রোস, পাইস এন্ড ক্যাটারপিলার্স ফিড অন দেম, শুধুমাত্র তাদের থেকে খাবার খায় কারা, এরা। খাবারের কথা কেন বলছে, কারণ এখানে তাদেরকে সেই বড়ই বা কুল গাছের সাথে কম্পেয়ার করা হয়েছে। পুষ্পা, বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ওকে, এরপরে নেক্সট ওকে, তারপর বলছে মেকিয়াভেলিয়ান ফিলসফি, ওকে, যেখানে একটা মানে মেকিয়াভেলিয়ান একটা ফিলসফি আছে, যে বজলা ইজ দ্য স্পাই প্লান্টেড বাই ডিউক ফার্ডিনান্ড, যে বজলা সে সেখানকার গুপ্তচর, এবং তাকে কে নিয়োগ দেয়, ডিউক ফার্ডিনান্ড, অ্যাজ এ স্টেবল মাস্টার অফ দ্য ডাচেস, ডাচেসের মানে যে স্টেবল মাস্টার বা তার আস্তাবলের মানে যে ম্যানেজার হিসেবে আর কি। বজলা ইজ এ টিপিক্যাল মেকিয়াভেলিয়ান ভিলেন, সো কমন ইন দ্য এলিজাবেথিয়ান এন্ড দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। বজলা হচ্ছে এখানে একজন মেকিয়াভেলিয়ান ভিলেন, যে টাইপের লোকজন এলিজাবেথিয়ান বা জ্যাকোবিয়ানে যে কমন ছিল, তার মানে বজলার মতো চরিত্র ওই সমাজেও ছিল, সুতরাং ওই সমাজের ওই লোকজনদেরকে বজলা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। হি ইজ এ ম্যান হু ক্যান কমিট এনি ক্রাইম অর ক্রুয়েল অ্যাক্টিভিটিস টু অ্যাকোয়ার হায়ার র্যাঙ্ক অর পজিশন, সে এমন একজন ব্যক্তি যে একটু ভালো অবস্থানে যাওয়ার জন্য যে কোনো খারাপ কাজ করতে রাজি আছে। হি কিলস দ্য ডাচেস, সে ডাচেসকে হত্যা করে, হার চিলড্রেন, তার বাচ্চাদের, হার মেড কেরিওলা, তার চাকরানি কেরিওলা, ইভেন when Ferdinand refuses to pay his reward, Bozola changes himself as an avenger and decision to kill Ferdinand and the Cardinal, even যখন কিনা ফার্ডিনান্ড বজলাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন প্রতিশোধ নেয়ার জন্য এই ফার্ডিনান্ড বা কার্ডিনাল দুইজনকে কিন্তু বজলা হত্যা করে। তার মানে তার সে ছিল একেবারে মানে খুনি টাইপের একজন লোক আর কি। এট দ্য এন্ড সবশেষে কিলস মিস্টেকলি অ্যান্টনিও, সে এই যে অ্যান্টনিকে ভুল করে হত্যা করে ফেলে। ফাইনালি হি ইজ কিল্ড লস অফ টাইম, কিল বাই লস অফ টাইম, এমনকি সময়ের সাপেক্ষে সে নিজে মারা যায়, মানে একটা সময় সে নিজেই নিজেকে হত্যা করে ফেলে, এটাকে বোঝানো হয়েছে। মানে সময়ের পরিবর্তনশীলতায় সে নিজেই মারা যায়, এটা বলছে। ইন হিজ ডাইং স্পিচ, যখন সে মারা যায় তখন সে এরকম একটা কথা বলে যায় যে বজলা এক্সপ্রেসেস হিজ ওন ভিউস হুইচ রিপ্রেজেন্টস দ্য রিয়েল কন্ডিশন অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি, সে এমন একটা কথা বলে যেটা দ্বারা ওই সমাজের চিত্রটা আসলে কেমন ছিল সেটাকে বোঝানো হয়েছে। হি রিভিল, সে বলে কি, ও দিস গ্লুমি ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটা সম্পূর্ণ মানে অন্ধকারাচ্ছন্ন আর কি, গ্লুমি অস্পষ্ট, ইন হোয়াট এ শ্যাডো আর ডিপ পিট অফ ডার্কনেস, চারদিকে শুধু অন্ধকারের ছায়া, ডথ উম্যানিশ অ্যান্ড ফিয়ারফুল ম্যানকাইন্ড লিভ, যেখানে শুধুমাত্র যারা কাপুরুষ টাইপের বা মহিলাদের মতো লোকজন বসবাস করে। তো ওই সমাজের লোকজনরা বজলার মতো ছিল আর কি। যে দিস শোস হিজ গ্লুমি অ্যান্ড সিনিক্যাল আইডিয়া অ্যাবাউট লাইফ হুইচ ওয়াজ দ্য কমন পিকচার অফ দ্যাট টাইম। তো এই লাইনটা দ্বারা মানে ইন্ডিকেট করা হয়েছে যে জীবন সম্পর্কে তার যে বিষাদময় একটা ধারণা, যেটা কিনা ওই সমাজের একটা চিত্র ছিল। এই জন্যই কিন্তু ডাচ অফ মালফি একটা রিকার্ডেন্ট প্লে, আমরা এর আগের ক্লাসে এটা মানে পড়েছিলাম যে যেখানে নীতি নৈতিকতার অবক্ষয় করছিল। এই স্ট্যান্ডে নিয়ে কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে সুপারস্টিটিয়াস রিলিজিয়াস সোসাইটি, যে ধর্মীয় দিক থেকেও সমাজটা ছিল কুসংস্কারপূর্ণ বা কুসংস্কারচ্ছন্ন, মানে তারা ধর্মে বিশ্বাস করতো বাট কুসংস্কারেও বিশ্বাস করতো। যে ওয়েবস্টার অলসো প্রিডিক্টস ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ন ইন দা প্লে, সেখানে এই যে কৃত্রিম ধর্ম এটাকে সে স্যাটারাইজ করছে আসলে।
বা সে সেটাকে তিরস্কার করছে। দ্য কার্ডিনাল ইজ এ রিলিজিয়াস ফিগার এন্ড এ ক্যাথলিক প্রিস্ট, যেখানে যে কার্ডিনাল মানে ডাচেসের যে বড় ভাই সে একজন মানে যাজক আর কি, ওকে, বা একজন মানে ধার্মিক ব্যক্তি, মানে বাহ্যিকভাবে ধার্মিক বাট আভ্যন্তরীণ না। হি উইলস রিলিজিয়ন অনলি অ্যাজ এ টুল টু মেইনটেইন হিজ পাওয়ার, সে ধর্মটাকে ইউজ করে শুধুমাত্র অপরের উপর তার ক্ষমতাটাকে ফলানোর জন্য। হি ইউজেস ডিভিয়াস পথস টু ওভারথ্রো হিজ এনিমি, সে খুব ঘৃণ্য চক্রান্ত করে তার শত্রুকে ওভারথ্রো বা উৎখাত করার জন্য। হি মক্স রিলিজিয়ন হোয়েন হি ইউজেস দ্য হোলি বাইবেল অ্যাজ এ ওয়েপন টু কিল জুলিয়াস, মানে জুলিয়ার সাথে এই যে যে কার্ডিনাল তার একটা অনৈতিক সম্পর্ক ছিল, তো জুলিয়াটাকে রিভিল করে দিবে এই ভয়ে হচ্ছে জুলিয়ার হাতে হোলি বাইবেলটা দিয়ে বলে হচ্ছে তুমি মারা যাবে আর কি, ওকে। মানে এক কথা তুমি বাইবেল ধরে শপথ করো যে তুমি মারা যাবে, এরকম যে দাই কিউরিসিটি হ্যাড আনডান দি, যে তোমার কৌতূহলী তোমাকে মানে তোমার অধঃপতনের কারণ আর কি। এখানে দায় বলতে জুলিয়ার কথা বলছে, মানে জুলিয়ার সাথে কার্ডিনাল একটা অনৈতিক সম্পর্ক ছিল, তো যেহেতু এটা যদি ছড়িয়ে যায় তাহলে তার হচ্ছে সম্মানহানি হবে, এই জন্য সে জুলিয়ার হাতে একটা বাইবেল দিয়েছে এবং বলে যে দাই কিউরিসিটি হ্যাড আনডান দি, যে তোমার কৌতূহলী তোমার ধ্বংসের কারণ। thou art poisoned with that book, এই বইটা হাতে নিয়ে তুমি যেন বইটাকে বিষাক্ত করে ফেলছো, এক কথায় মানে তুমি নোংরা, ওকে। সুতরাং এরপরে তাকে বাধ্য করে আত্মহত্যা করবার জন্য আর কি। সুতরাং সেখানে তার ধর্মটাকে মানে বাইবেলটা হাতে দিয়েছে যেন সে ওটাকে অস্বীকার করতে না পারে। সুতরাং সে ধর্মটাকে ইউজ করছে, ওই সমাজের লোকজন এরকমই ধর্ম ব্যবসা করতে যাচ্ছে। এটা হচ্ছে ডিক্যাডেন্স অফ মোরালিটি, যে নৈতিকতার অবক্ষয় হয়েছিল ওই সমাজে। দ্য ডেথ অফ দ্য ডাচেস শোজ দ্য ডিস্ট্রাকশন অফ গুড বাই এভিল, যে ডাচেসের মৃত্যু দ্বারা বোঝানো হয়েছে কি, যে ডাচেস তো ভালো কাজের সিম্বল বা ভালো কেউ, তাই না, এবং ফার্ডিনান্ড কার্ডিনাল এটা হচ্ছে খারাপ কেউ। সুতরাং ভালো মানে কেউকে খারাপরা আসলে ডোমিনেট করতেছিল ওই সমাজটাতে, যেমনটা এখানে ডাচেস যে ভালোর সিম্বল তাকে হত্যা করা হয়েছে। and the way in which humanity can assert its integrity even in defeat, এবং কিভাবে মানুষ আসলে পরাজিত হয়েও তারা পরিশুদ্ধতা অর্জন করতে পারে। যেমন ডাচেস সে মানে তাকে হত্যা করা হয়েছে বাট কখনো তার যে মেন্টাল স্পিরিট এটাকে কিন্তু কখনো ডিফিট করতে পারেনি আর কি। এটাই হচ্ছে মানে নৈতিকতার অবক্ষয় আর কি, সেটাকে বোঝানো হয়েছে। ওই সমাজে মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, যেমনটা ডাচেস ভালো ছিল বাট তাকে ভালো থাকতে দেয়নি, ওকে, তাকে হত্যা করা হয়েছে দুই ভাই কর্তৃক। টু কনক্লুড, সবশেষে দ্য ডাচ অফ মালফি অফার্স এ ভিজন অফ মিনিংলেস ইউনিভার্স, এখানে আমরা এমন একটা ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারি যেটা সম্পূর্ণ মিনিংলেস, ইন হুইচ ম্যানকাইন্ড ইজ ইনহেরেন্টলি কারাপ্টেড, যেখানে লোকজন হচ্ছে সম্পূর্ণরূপে মানে আভ্যন্তরীণ বা হৃদয় থেকে হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত। দ্য থিম অফ দ্য প্লে ইজ ডেভেলপড থ্রু সাম এভিল ক্যারেক্টার, এবং এই নাটকের থিমটাই ডেভেলপ করা হয়েছে কিছু চরিত্রের মাধ্যমে। দেয়ার ইজ টেরর নো ডাউট, যেখানে ভয়ঙ্কর স্টোরি আছে কোনো সন্দেহ নাই। ইন দিস ডেট স্ট্রাগল এগেইনস্ট এভিল বাট দেয়ার ইজ ডিগনিটি, তবে সে সাথে এখানে সম্মানপূর্ণ স্টোরিও আছে। যেমন ডাচেস তাকে সে যখন মারা যায় তখন সে অনেক কিছু মানে অনেক কিছু বলে যায়, স্পেশালি তার ভাইদের সম্পর্কে, যে যারা ডাচকে হত্যা করে তাদের কাছে ডাচেস বলে তোমরা এখন গিয়ে আমার ভাইদেরকে জানাও আর কি, যে আহ আমি মানে মরে যাচ্ছি বা আমাকে হত্যা করা হয়েছে, এবং তারা যেন এখন আর কোনো ভয় না পায়, ওকে। সুতরাং সে তার সম্মানটা কখনো হারায়নি। and quite that seems almost an answer to the tormenting problem of the world, যে যেটার মাধ্যমে ওই সমাজের মানে যে ক্ষতিকর দিক বা এক কথায় খারাপ যে চিত্রটা আর কি, সেটার এগেইনস্ট একটা কোশ্চেন তোলা হয়েছে, যে খারাপ আছে বাট ভালো আছে আসলে। যে ডাচেস সে মরে গেছে কিন্তু তার যে কার্যকলাপ এগুলোর দ্বারা সে যেন ইমমর্টালিটি লাভ করছে, এটা দেখবেন নেক্সট যে কোশ্চেন ওইখানে ভালো করে রিপ্রেজেন্ট করা আছে, যে কিভাবে ডাচেসকে হত্যা করার পরেও সে গ্লোরিফাইড হয়েছে বা তার মানে চরিত্রটা মহিমান্বিত হয়ে আছে। আচ্ছা, এটা নিয়ে কি সমস্যা আছে যে কন্টেম্পোরারি সমাজ থেকে কোন ভাবে স্যাটারাইজ করা বা কন্টেম্পোরারি সমাজের কোন চিত্রটা নাটকে রিপ্রেজেন্ট করা হয়েছে? ভাইয়া জুলিয়াকে মানে ইয়া দিয়েছিল কেন বাইবেল? বাইবেল দিয়েছিল কারণ জুলিয়ার সাথে কার্ডিনাল একটা অনৈতিক সম্পর্ক ছিল। কার্ডিনাল একজন রিলিজিয়াস পার্সন মানে একজন যাজক, তো যদি এটা লোকজন জানে অবশ্যই এটা নেগেটিভ নেবে, যেহেতু অনৈতিক সম্পর্ক, এই জন্য সে জুলিয়াকে হত্যা করে কৌশল তার ধর্মটাকে ইউজ করে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই। আচ্ছা, ওকে। তারপর বলছে হাউ দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস হ্যাজ বিন গ্লোরিফাইড থ্রু হার সাফারিং, যে ডাচেসের চরিত্রটা মানে সে সাফারিং ভোগ করছে বাট কিভাবে তা গ্লোরিফাইড হয়েছে, অথবা এভাবে আসতে পারে থিম অফ আনইকুয়াল ম্যারেজ, ওকে, যে 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 মানে অসম একটা বিয়ে হয়েছিল সেটা ডেসক্রাইব করো। তো যেভাবে আসে মোটামুটি অনেকটা একই উত্তর হবে, কারণ এখানে যেহেতু ডাচেসকে নিয়ে বলা হয়েছে মানে বিয়েটা তো ডাচেস আর অ্যান্টনিওর মধ্যে, তাই না? সুতরাং এখানে ডাচেস সম্পর্কিত লিখলে হয়ে যাবে। তো বলছে the Duchess of Malfi is one of the most famous plays of Elizabethan Jacobean period. In this play, John Webster has presented a great screen portraying the pathetic sufferings of the Duchess, যে এটা হচ্ছে এলিজাবেথ জ্যাকোবিনের যে একটা বিখ্যাত নাটক। এখানে খুব সিম্প্যাথেটিক্যালি বা মানে সহানুভূতিপূর্ণ সহকারে ডাচেসের চরিত্রটা রিপ্রেজেন্ট করছে জন ওয়েবস্টার।
শি ইজ এ ট্রাজিক ফিগার ইন দ্য প্লে, সে হচ্ছে এখানকার মানে একজন ট্রাজিক চরিত্র আর কি, বাট শি নেভার লজেস হার হেরোইক স্পিরিট ফ্রম দ্য বিগিনিং টু দ্য, তবে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই তার স্পিরিটটা শেষ হয়নি, মানে তার হেরোইক স্পিরিটটা শেষ হয়নি। শি ইজ এ গ্যালান্ট উইমেন, সে অনেক সাহসী একজন মহিলা, ব্রেভ এ স্ট্রং টু লিভ, সরি ব্রেভ এনাফ টু লিভ অ্যাজ শি থিংস রাইট, এবং তার কাছে যেটা সঠিক মনে হয় সে ওই অনুসারে চলাফেরা করে বা ওই অনুসারে সে জীবন ধারণ করে। যেমন সে অ্যান্তোনিওকে মনে করছে বিয়ে করবে, সে তাকে কিন্তু বিয়ে করছে। যে হার কারেজ এন্ড ডিগনিটি ইন দ্য ফেস অফ ডেঞ্জার ডিজার্ভ তার অ্যাপ্রিসিয়েশন, এবং বিপদের সম্মুখীন হয়ে সে যে সাহসিকতা দেখায় এটা অবশ্যই প্রশংসার দাবিদার, বা আমাদের থেকে প্রশংসার মানে আমাদের মধ্যে প্রশংসা জাগায় তার জন্য। এরপর বলছে ভায়োলেশন অফ ব্রাদার্স ওয়ার্নিং, যে ফার্স্টে শুরুটা কিভাবে হয়, ডাচেস তার দুই ভাইয়ের যে আদেশ সেটা উপেক্ষা করে, যে দ্য ডাচেস ইজ এ ইয়াং এন্ড বিউটিফুল লেডি বাট আনফরচুনেটলি শি বিকামস এ উইডো ইন হার ইউথ, সে খুব সুন্দর এক মহিলা বাট অল্প বয়সে বিধবা হয়ে যায়। শি হ্যাজ এ চার্মিং পার্সোনালিটি, তবে তার ব্যক্তিত্ব অনেক ভালো ছিল। Everybody is attracted by her nobility, innocence, dignity and graceful manner, সবাই তার ভালো গুণাবলীর জন্য তার প্রতি আকৃষ্ট হতো। ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে, এই নাটকের শুরুতে ডিউক ফার্ডিনান্ড হার ব্রাদার্স ওয়ার্ন হার নট টু বি রিম্যারিড হোয়াইল শি ইজ অলরেডি ইন লাভ উইথ হার স্টুড অ্যান্টনিও, তার বড় ভাই, সরি তার মানে দুই ভাইয়ের মধ্যে যে ছোট আর কি, ওকে, ডিউক ফার্ডিনান্ড সে তাকে ওয়ার্ন করে যে তুমি আর বিয়ে করবে না, কিন্তু ডাচেস অলরেডি তার যে স্টিওয়ার্ড বা তার তার একজন চাকর, তার নাম অ্যান্তনিও, তার প্রেমে পড়ে গেছে, মানে সিক্রেটলি ম্যারিজ, এবং তাকে পালিয়ে বিয়ে করছে। অফকোর্স অবশ্যই হার ম্যারিজ টু এ ম্যান আনওয়ার্দি অফ হার ইজ এ গ্রেট মিস্টেক, মানে সে তার লোয়ার স্ট্যাটাসে থাকতে লোয়ার স্ট্যাটাসে কাউকে বিয়ে করছে, এটা অবশ্যই একটা ভুল, বাট শি নেভার রিগ্রেটস ফর দিস, কিন্তু কখনোই সে এটার জন্য অনুশোচনা করেনি। শি রেদার রিডিমস হার ফল বাই দ্য বিউটি এন্ড সেলফিশনেস অফ ডিভোশন উমানলি মডেস্টি টু অ্যান্থনি, বরঞ্চ সে হচ্ছে মানে এই যে তার হাজবেন্ডের উপর বা হাজবেন্ডের প্রতি পরিপূর্ণ আনুগত্য বোধ সে দেখিয়েছে আর কি। তো ফার্স্টে এখানে শুরুটা এভাবে বলা হয়েছে, ডাচেস সে একজন বিধবা, তার ভাইয়েরা তাকে নিষেধ করে বিয়ে করার জন্য, কিন্তু সে একজন মানে তার একজন চাকরকে সে বিয়ে করে, এবং তার মধ্যে ভালো গুণাবলী ছিল, সে তার লোয়ার স্ট্যাটাসে কাউকে বিয়ে করছে, বাট সে কখনো এটার জন্য অনুশোচিত মানে তার মধ্যে কোনো অনুশোচনা হয়নি, বা সে নিজে কখনো মানে ছোট হিসেবে রিপ্রেজেন্ট করে নাই এখানে, ঠিক আছে। সুতরাং যদিও সে এখানে লোয়ার স্ট্যাটাসের কাউকে বিয়ে করছে, যার ফলে তার মানে একটু অনুশোচনা হওয়া উচিত ছিল, বা এক কথায় তার একটু দুর্বল হওয়া উচিত ছিল, বা সে ওরকম কিছু হয়নি, ওকে। সুতরাং সে যে একজন ভালো মহিলা, ওকে, সুতরাং তাকে এভাবে গ্লোরিফাই করা হয়েছে ফার্স্টে। এরপর বলছে যে টলারেটিং মেকিয়াভেলিয়ান টর্চার, একজন মেকিয়াভেলিয়ান ভিলেন আছে এখানে, সে হচ্ছে বজলা, তো বজলা সমস্ত টর্চার ডাচেস সহ্য করে, যে হার ব্রাদার ফার্ডিনান্ড এন্ড কার্ডিনাল আর টিচারাস, তার দুই ভাই ফার্ডিনান্ড তারা হচ্ছে কি বিশ্বাসঘাতক। এরপরে বলছে ক্রুয়েল এন্ড রিলিজিয়াসলি কারাপ্টেড, খুব নৃশংস এবং ধর্মের দিক থেকে সম্পূর্ণ একেবারে মানে দুর্নীতিগ্রস্ত আর কি। দে অ্যাপয়েন্টেড এ স্পাই, তারা একজন গুপ্তচর নিয়োগ দেয়, তার নাম হচ্ছে বজলা, টু নোটিস হার মুভমেন্ট, এই ডাচেসের চলাফেরাটাকে নোটিস করার জন্য। বজলা ইজ অ্যানাদার ক্রুয়েল ক্যারেক্টার হু এমবডিজ মেকিয়াভেলিয়ান ফিচার, বজলা সে একজন নৃশংস চরিত্র যার মধ্যে মেকিয়াভেলিয়ান কোয়ালিটি আছে আর কি, যে হি ভেরি কানিংলি এক্সট্রাক্ট দ্য সিক্রেট অফ দ্য ডাচেস, সে খুব ধূর্ততার সহিত ডাচেসের কাছ থেকে তার সিক্রেট গুলো জেনে নেয়, এন্ড ইনফর্মস এভরিথিং টু হার ব্রাদার্স, এবং ওই দুই ভাইয়ের কাছে সবকিছু সে শেয়ার করে বা মানে জানিয়ে দেয় আর কি। দেন হার ব্রাদার অর্ডারেড টু অ্যারেস্ট দ্য ডাচেস এন্ড টেল টু টর্মেন্ট আপন হার, এরপরে ওই দুই ভাই তারা ডাচেসকে অ্যারেস্ট করার আদেশ দেয় এবং তাকে টর্মেন্ট করতে বলে, মানে শাস্তি দিতে বলে আর কি, ওকে, বা ওটাই কি বলে যে হচ্ছে মানে টর্চার করতে বলে এক কথায়। ওয়ান্স বজলা কামস টু দা ওয়ান্স বজলা কামস টু দা ওয়ান্স বজলা কামস টু দা ডাচেস হবে, হ্যাঁ এখানে বজলা না ডাচেস হবে, ওকে, আমি একটু ঠিক করে নিই। ওয়ান্স বজলা কামস টু দা ডাচেস, যে একবার মানে এই যে বজলা সে ডাচেসের কাছে আসে কোন অবস্থায়, ডিসগাইজিং হিম অ্যাজ এ টম মেকার, একজন টম মেকার সেজে, ওকে। টম মেকার কি আমি একটু আগে বলেছিলাম যে যে ব্যক্তি মৃত মানুষের টম বা স্তম্ভ তৈরি করে, তো ডাচেস জীবিত থাকা অবস্থায় তার কাছে এসে বলে আমি তোমার টম তৈরি করতে, মানে তাকে মানসিক ভাবে টর্চার করতে চাচ্ছিল। যে বজলা সেজ দ্যাট হি ওয়ান্টস টু মেক এ টম অফ দ্য ডাচেস, হিয়ারিং দিস দ্য ডাচেস রিপ্লাইজ, এটা শুনে ডাচেস কি বলে, আই নো ডেথ হ্যাড 10,000 several roads, আমি জানি মানে মারা যাওয়ার হাজার হাজার পথ আছে, ফর মেন টু টেক দ্যার এক্সিট, একজন মানুষ তার মানে পদস্খলন হওয়ার, মানে এক কথায় মারা যাওয়ার জন্য হাজার হাজার পথ আছে, সুতরাং তুমি আমাকে কোন ভাবে মারবে এতে আমার কোনো কিছু যায় আসে না। তার মানে দেখুন সে সাফার করছে এখানে, বাট তারপর তার হেরোইক যে কোয়ালিটি এটা কখনো ত্যাগ করেনি, ওকে। এরপর আছে কি
উম্যানহুড অ্যান্ড অ্যাফেকশন, যে সে অনেক টর্চার সহ্য করছে, বাট তার মধ্যে যে নারীত্ব বোধ বা মানে একজন নারী হিসেবে তার প্রতি যে কোয়ালিটি থাকা উচিত এটা সে কখনোই ত্যাগ করেনি, বা তার সন্তানদের প্রতি বা তার হাজবেন্ডের উপর কখনোই সে তার আনুগত্য বোধ উঠিয়ে নেয়নি। যে Duchess is a woman of dutiful to her husband and her children. When she is finally going to be strangled, যখন সে শেষ মানে তাকে হত্যা করা হবে, she request Cariola to take care of her children, যে সে কেরিওলাকে রিকোয়েস্ট করে যে তুমি আমার সন্তানদের দেখে শুনে রাখো। she is a religious woman too, এবং সে অনেক ধার্মিক একজন মা ছিল অবশ্য। she request she request Cariola to teach the girl to say her prayer before her children going to sleep, মানে সে এমনটা বলে যে আমার মানে সে তার চাকরানি কি যে হচ্ছে কেরিওলা তাকে এমনটা বলে যে আমার মেয়ে যখন ঘুমাতে যাবে তুমি ঘুমাতে যাওয়ার আগে তাকে এটা শিখিয়ে দেবে সে যেন তার প্রার্থনাটা কমপ্লিট করে যায়। at the last time when the executioner come to strangle the Duchess with rope, শেষমেশ যখন ডাচেসকে দড়ি নিয়ে সে এক্সিকিউশনার বা হত্যাকারী তারা শ্বাসরোধ করতে হত্যা করতে আসে, she does not afraid, সে একটু ভয় পায় না, রেদার she heroically says, বরঞ্চ সে সাহসিকতার সহিত এটা বলে যে টু পারফর্ম দেয়ার জব সিরিয়াসলি, তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো, মানে আমার ভাইয়েরা তোমাদের যে আদেশ দিয়েছে তোমরা সেগুলো ঠিকঠাক মতো করো, আমি তোমাদের কোনো কিছুতে ভয় পাচ্ছি না। যে পুল অ্যান্ড পুল স্ট্রংলি ফর ইউর এই বলে যে তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দড়ির দুই পাশ টান দাও। মাস্ট পুল ডাউন হ্যাভেন আপন মেতে আমার উপর হ্যাভেন আসবে, মানে এক কথা আমি তো স্বর্গে বা জান্নাতে চলে যাবো। তার মানে দেখুন মারা যাওয়ার মুহূর্তেও সে কখনো একটু মানে সে একটু ভয় পায়নি, কিন্তু এটা বলছে নট এ রামসোল, সে গুটিয়ে যাওয়া কোনো আত্মা না। ওকে, সে তার স্পিরিটটাকে সবসময় হাই লেভেলে রাখছে, যে ইভেন ইন হার লাস্ট কমান্ডস শি ভ্যালিয়েন্টলি সেজ টু দ্য এক্সিকিউশনার, যে সে লাস্ট টাইম সে এক্সিকিউশনার বা হত্যাকারীদের এমনটা বলে টু ইনফর্ম হার ডেথ সো দ্যাট দে ক্যান লিভ উইথ হেজিটেশন, যে আমার ভাইদের কাছে গিয়ে তোমরা এটা জানাও যে আমি মারা গেছি, তারা যেন এখন শান্তিতে ঘুমাতে পারে আর কি, কোনো দ্বিধা ছাড়াই। যে গো টেল মাই ব্রাদার্স হোয়েন আই ক্যান লে ইট আউট, যে যখন আমি মারা যাব দে দে মে ফিড ইন কোয়াইট, তখন তারা শান্তিতে খেতে পারবে ঘুমাতে পারবে। আসলে এটা বলছে ডেথ ক্যান নট ডিস্ট্রয় হাস ম্যাচলেস বিউটি, এমনকি মৃত্যু পর্যন্ত ডাচেস যে সৌন্দর্য ওকে এটাকে মানে একটু শেষ করেনি আর কি, বা এক কথায় মারা গিয়েও ডাচেসের সৌন্দর্য একটু শেষ হয়নি। আফটার হার ডেথ যখন সে মারা যায় ফার্ডিনান্ড অ্যাপিয়ার্স অন দেশে, তখন তার ডেড বডি দেখতে তার ভাই আসে, ফার্ডিনান্ড আসে। অন সিইং হার হার না হবে, on seeing his sister's dead body, he ordered to cover the dead body because he is unable to see the virtuous Duchess, যখন ডাচেসের ফেসটা দেখে সে এক্সিকিউশনারদের পরে যে তার ফেসটা খুব দ্রুত ঢেকে দাও, কারণ আমি এটা দেখতে পারছি না, আমার চোখ যেন ঝলসে যাচ্ছে, কারণ সে খুব অল্প বয়সে নিষ্পাপ অবস্থায় মারা গেছে। ইট dazzles his eyes, cover her face, mine eyes dazzles, she died. তার মানে দেখুন সে এত সাফার করছে বাট কখনো তার যে সম্মানটা সে হারায় নাই কিন্তু, বা সম্মানটা ধরে রাখছে, তার মানে সেভাবে তার সম্মানটা ধরে রাখার মাধ্যমে গ্লোরিফাইড হয়েছে। তো দাস উই ক্যান সে দ্যাট দ্য সাফারিংস অফ দ্য ডাচেস অ্যারাউজ আওয়ার সিম্পাথি, যে সে এতটা সাফার করেছে যে আমাদের করুণা জাগ্রত হয় আপন হার তার উপর, সে অ্যাটেইনস হার ইমমর্টালিটি, এবং এভাবে সে তার অমরত্ব লাভ করছে। অ্যান্ড ইন্টিগ্রিটি, এবং তার বিশুদ্ধতা বা হৃদয়ের পরিশুদ্ধতা থ্রু হার্ট র্যাম্প ওভার অপারেশনে নির্যাতন সহ্য করে আর কি। হার কুরিয়াল সাফারিংস মেক হার ইমমর্টাল, তার এই যে নৃশংস ভোগান্তি বা সাফারিং দুর্দশা এগুলো তাকে ইমমর্টাল করছে। দাস দ্য ট্রায়াম্প অফ দ্য ডাচেস কামস ইন দ্য মোমেন্ট অফ হার ডিফিট, সুতরাং যখন সে পরাজিত হয়েছে একই সাথে তার বিজয় লাভ, মানে যখন সে মারা গেছে সাথে সাথে তার বিজয় লাভ হয়েছে। হার ডেথ when she rose to assert her own integrity of life, যে সে তার জীবনের পরিশুদ্ধতা অর্জন করেছে। ওকে, তো যেহেতু সে তার হেরোইক স্পিরিটটা সবসময় রাখছে এভাবেই সে গ্লোরিফাইড হয়েছে। এটা কি সবাই বুঝতে পারছেন ভালো মতো? এটা বোঝা গেছে ভাইয়া, কিন্তু থিম অফ আনইকুয়াল ম্যারেজ এটা এটা কি উত্তর হইছে? এটা অনেকটা একই রকমটা হবে আর কি। ওকে, মানে লাস্টের থেকে হচ্ছে আপনাকে আর একটু ঘুরিয়ে ফেলে লিখতে হবে, শুধুমাত্র তাদের যে এর অবস্থা নিয়ে একটা শর্ট কোশ্চেন করছে না, যে তাদের ওয়িং সিনটা ওইখান থেকে আর কিছু অ্যাড করে লিখবেন। জি আচ্ছা ভাই। আচ্ছা ওকে, তো আজকে ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল।